আপনার ক্ষতির দিকে নিয়ে আসার সম্ভাবনা বেশি তৈরি করে ফেলবে। তারপর হচ্ছে সুপার স্ট্রাকচার, যেটা দৃশ্যমান, যেটা দেখতে পাই। আপনি দেখেন উপরের অংশ যদি আমি দেখেন, এখানে দেখা গেল এই বাঁকটা একটু পচে যাচ্ছে বা বাঁকটা একটু নষ্ট হচ্ছে, তাৎক্ষণিক কিন্তু রিপেয়ারিং করার সুযোগ পাই। বা এখানে প্লাস্টারটা ফেলে যাচ্ছে, প্লাস্টার নষ্ট হয়ে যাচ্ছে, আমরা তাৎক্ষণিক রিপেয়ারিং করার সুযোগ পাই। বা ওয়ালটা একটু ফেটে গেছে, আমি ওয়ালটা রিপেয়ারিং করার সুযোগ পাই। কলমটাও যদি একটু ফেটে যায়, সেটাও কিন্তু আমরা রিপেয়ারিং করার সুযোগ পাই। কিন্তু ফাউন্ডেশনের নিচে কিন্তু রিপেয়ারিং করার সুযোগ থাকে না। এই কারণে আমরা কাজের ক্ষেত্রে অবশ্যই ইঞ্জিনিয়ার পরামর্শের পাশাপাশি নিজে যে এজ এ ইঞ্জিনিয়ার এই ভূমিকাটা বেশি প্রাধান্য দেওয়ার চেষ্টা করব। তাহলে কিন্তু আমরা একটা সুন্দর বাড়ি একটা পরিবারকে উপহার দিতে পারবো। আমরা নির্মাণ ক্ষেত্রে বলি ম্যাক্সিমাম সময় ইঞ্জিনিয়ার পরামর্শ নিন। আমি আপনাদের মাঝে যারা উপস্থিত আছেন, আপনারা সবাই এক একজন ইঞ্জিনিয়ার। আমি পরামর্শ আপনাদেরকে কার কাছে নিতে বলবো? আপনারা এই যে ইঞ্জিনিয়ার, কিন্তু বাট আপনাদের ইঞ্জিনিয়ার উপরে একজন ইঞ্জিনিয়ার থাকে, যে হচ্ছে যে ডিজাইনটাকে নিয়ন্ত্রণ করে, যেটা আপনারা নিয়ন্ত্রণ করেন না, যেটা ডিজাইনটা একজন নিয়ন্ত্রণ করে আপনাদের হাতে দিয়ে দেয়। বা এই যে ইঞ্জিনিয়ারের যে ভূমিকাটা, যে একজন ইঞ্জিনিয়ার ডিজাইন করে দেয়, আমরা তার কাছে ওই পরামর্শটা নিব, যে পরামর্শের মাধ্যমে এই বিল্ডিং এর 4টা লোডকে প্রাধান্য দেওয়া হয়। একটা লোডের নাম হচ্ছে ডেড লোড, লাইভ লোড, উইন্ড লোড এবং ভূমিকম্প সহনীয় লোড। এই 4টা লোডকে আমি এখানে পাচ্ছি কিনা, এই বিল্ডিংটা তৈরি করলে এই 4টা লোডকে আমি পাবো কিনা। আমি যে এই যে ইঞ্জিনিয়ার, আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা একজন ইঞ্জিনিয়ার, এই ইঞ্জিনিয়ার ভূমিকা অনুযায়ী এই 4টা লোডকে আমি পারফেক্টলি পাচ্ছি কিনা। যদি আমি এই 4টা লোড পাই, তাহলে আমি মনে করব আমি যে ইঞ্জিনিয়ারের ভূমিকা কাজ করছি, তাহলে পারফেক্ট এই বিল্ডিংটাকে আমি 100 বছর টিকাতে পারবো। এই জন্য আমরা সেই ক্ষেত্র বিশেষজ্ঞ অনুযায়ী এই 4টা লোডের উপর নির্ভর করে একজন ইঞ্জিনিয়ার কাছে পরামর্শ আমরা নেওয়ার চেষ্টা করবো এবং কাজটাকে বুঝে নেওয়ার চেষ্টা করব। তারপর আমরা সোয়েল টেস্ট, এই সোয়েল টেস্ট আসলে কেন দরকার? আমরা যারা এখানে আমরা কাজ করি, ম্যাক্সিমাম এখন বিল্ডিং গুলো 5তলার নিচে কেউ ফাউন্ডেশন দিচ্ছেই না। গ্রামে হোক, গ্রাম শহর যেখানে হোক, 3তলা 5তলা এই দুইটা ফাউন্ডেশনের নিচে কেউ দিচ্ছে না। দোতলাও দিচ্ছে না, একতলাও কেউ ফাউন্ডেশন দিচ্ছে না। এখন ম্যাক্সিমাম মানুষের স্বপ্ন হয়েছে, যদি আমি না বাড়ি বানাইতে, আমার ছেলে যদি আসে ভবিষ্যতে, সে যেন অন্তত 5তলা বাড়িটা বানাতে পারে বা 3তলা পর্যন্ত বাড়িটা বানাতে পারে। এখন মানুষের চিন্তা ভাবনা কিন্তু এই জন্য আমরা 3তলা যখন ফাউন্ডেশনে কাজ করতে যাবো, তখন অবশ্যই যেন আমরা সোয়েল টেস্টটা করতে পারি। কারণ সোয়েল টেস্ট ছাড়া যদি আপনি বাড়ি বানান, এখন বাড়ি বানাবেন, এটা 10 বছর 20 বছর পর এমন একটা ভূমিকম্প আসবে যেটা মাটির নিচে লেয়ার খুঁজে পাবে না, তাৎক্ষণিকভাবে বিল্ডিং ফল করতে পারে। এই জন্য আমাদের এই সোয়েল টেস্টটা খুব ইম্পর্টেন্ট। এই বিল্ডিং এর ক্ষেত্রে এই সোয়েল টেস্ট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই জন্য আমরা এই জায়গাগুলোতে সোয়েল টেস্ট করলে, একটা কাস্টমার যদি সোয়েল টেস্ট করে, আপনি যদি ওখানে কাজ করেন, আপনি প্রায় একটা কাস্টমারের প্রায় 30% কস্ট মিনিমাইজ করাইতে পারবেন। যেটা আপনি কাস্টমারের কাছে আপনি চাইলেও আরো 10% টাকা আপনি নিতে পারবেন, কাস্টমারের কাছে চাই মাঙ্গি নিতে পারবেন। যেটা কারণ হচ্ছে কি, আমি এখানে যদি কস্ট মিনিমাইজ করতে পারি, তাহলে ওই জায়গাতে আমি সেখান থেকে আবার 10% আমি টাকা কাস্টমারের কাছে যে কোনো মূল্য হোক আমি নিতে পারবো। সেক্ষেত্রে আমার সোয়েল টেস্টটা পারফেক্টলি ভাবে আমাদের করাতে হবে এবং সেক্ষেত্রে করার আগ্রহ প্রকাশ করে দিতে হবে কাস্টমারকে। এখানে দেখেন বিল্ডিং প্রসেসের ক্ষেত্রে দেখেন আমাদের 9টা চিত্র আপনার এখানে উপস্থাপন করা আছে। প্রথমে কি করি, আমরা একজন ইঞ্জিনিয়ার কাছে ডিজাইনটা আপনাদের হাতে দেওয়া হয়। আপনার হাতে দেওয়ার পর, বোঝানোর পর আমরা কি করি, প্রথমে লেআউট দেওয়া শুরু করি। অবশ্যই দেখা যায় আপনিও থাকেন, একজন ইঞ্জিনিয়ারও যেখানে উপস্থিত আছে সেই ইঞ্জিনিয়ারও থাকে। কিন্তু এই লেআউট দেওয়ার পরে কি করি, আমরা আমরা ফাউন্ডেশন বা পাইলিং এর কাজ করি। পাইলিং শেষ হওয়ার পরে আমরা পুডিং কলামের কাজ করি, পুডিং কলাম গেট বিমের কাজ করি, কলামের কাজ করি এবং হচ্ছে ছাদ ঢালাই কাজ করি। এই 3টা জায়গায় ছাদ ঢালাই কাজ করি এবং গাঁথনি কাজ করি, টাইলস এবং প্লাস্টার কাজ করি, রঙের কাজ করি। আপনি এখানে দেখেন এই 3টা জায়গায়, 2টা জায়গায় মিষ্টি খাওয়ানো হয়, বিরিয়ানি খাওয়া হয়। এটা বলতে পারেন কে কোন 2টা জায়গাতে মিষ্টি এবং বিরিয়ানি খাওয়ানো হয়? হ্যাঁ, মানে এখানে হচ্ছে 1 নাম্বার আর ওপাশে 6 নাম্বার, এই তো। এই 2টা জায়গাতে আমাদের বিরিয়ানি এবং মিষ্টি দুইটা খাওয়া হয় নাকি? তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা এই 2টা কন্টিনিউ আমরা খাওয়ার চেষ্টা করব, যাতে আমরা এখান থেকে ভালো মানের ফিডব্যাক পেতে পারি। এই যে 9টা চিত্রকে আপনারা দেখলেন, এই 9টা চিত্র পারফেক্ট শক্তি দেখে আমাদের ম্যাথের সময় চিন্তা হয়, এই 9টা চিত্র পারফেক্ট শক্তিতে আমরা যদি বলি, এই যে ইঞ্জিনিয়ার যদি ডিজাইন বলে, তাহলে এই 9টা চিত্র পারফেক্ট শক্তিতে হচ্ছে সিমেন্ট। কিন্তু আপনি যদি আপনার নিজের মন থেকে যদি চিন্তা করেন, তাহলে 9টা চিত্রকে পারফেক্ট শক্তি দেয় কি, তখন আপনার কাস্টমার কি বলবে, 9টা চিত্রকে পারফেক্ট শক্তি দেয় হচ্ছে এই রড। কারণ এই রডটা আমরা 1 মাস আগে ক্রয় করি, অনেক সময় দেখা যায় 6 মাস আগেও ক্রয় করি, আবার 1 বছর আগেও ক্রয় করি, আবার কাজ শুরু করার আগেও 3 মাস আগেও কাজ করি, আমরা ক্রয় করে রাখি, তাই কিনা? কারণ এই কষ্ট আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তখন আমরা কি করি, এই রডটাকে বেশি ভালো দিয়ে থাকি। কিন্তু এই রডটা যে আপনি দেখেন, এই রডটাকে আপনি একবার ফেলে রাখবেন খোলা আকাশের নিচে, এই রোডের আর শক্তি নেই। 1 মাস ফেলে রাখলে আপনি দেখবেন মরিচা ধরে যাবে, জং ধরে যাবে, এই রডের কিন্তু আর নিজস্ব শক্তি নেই। যতক্ষণ পর্যন্ত এই রডের সাথে এই পারফেক্ট কংক্রিটটাকে তৈরি করতে পারবো না। পারফেক্ট কংক্রিটটা মানে হচ্ছে যে এই সিমেন্টের পাশাপাশি হচ্ছে খোয়া, খোয়ার সাথে বালি, বালির সাথে হচ্ছে পানি, এই 4টা জিনিসের সংস্পর্শ করে যতক্ষণ পর্যন্ত আমি আমার কংক্রিটটা তৈরি করতে পারবো, ততক্ষণ পর্যন্ত এই রডের কিন্তু স্থায়িত্ব নেই। এই রোডে কিন্তু স্থায়িত্ব নেই। এই ক্ষেত্রে আমরা যারা কাজ করি এখানে,
যারা বহুতল ভবনে হাত দিয়েছেন, 5 তলা ভবন, 4 তলা ভবন বা 5, 6, 7 তলা যাই ভবনে কাজ করি না কেন, আপনারা সবাই চেষ্টা করবেন স্টোন চিপটা বেশি ব্যবহার করার জন্য। স্টোন চিপের আয়ুকাল কিন্তু 100 বছর। একটা স্টোন চিপকে যদি ভালোভাবে কংক্রিট তৈরি করতে পারি আমরা, তাহলে এই 100 বছর পর্যন্ত ওই বিল্ডিং কোনো ইফেক্ট আসবে না, ওই বিল্ডিং এ কোনো ফাটল বা কোনো দুর্ঘটনা আসবে না। যদি আমরা এই স্টোন চিপ ব্যবহার করি, এই ব্রিক চিপ যদি ব্যবহার করি, ইটের খোয়া যদি আমরা ব্যবহার করি, তাহলে এর আয়ুকাল প্রায় 30 থেকে 35 থেকে 40 বছর পর্যন্ত কভার করে। এর বাড়তি সময় আর কভার করে, এটা একটা পর একটা প্রবলেম ফেস করতে হয়। তা আমরা যারা গ্রাম এলাকার মানুষ, ম্যাক্সিমাম মানুষের স্বপ্ন থাকে ইটের বাড়িটা দিয়ে বাড়ি বানানো। এই ইটের বাড়িটাকে যদি এই স্টোন চিপ তো আমি 100 বছর পেলাম, এইটাকে যদি আমি 30 থেকে 40 থেকে 100 বছর নিয়ে যেতে চাই, তাহলে আমাকে 3টা কাজ করতে হবে আমাকে। প্রথম স্টেপ কাজটা কি, আমাকে আমি যখন খোয়াটা ভাঙানো হয়েছে, ইটটাকে যখন ভাঙানোর পর খোয়া তৈরি করা হলো, এই খোয়াটাকে অন্তত 24 ঘন্টা টানা ভিজাতে হবে। 1 নম্বর হচ্ছে 24 ঘন্টা টানা ভিজাতে হবে। 2 নম্বর কাজটা কি করতে হবে, এই ডাস্ট মুক্ত করতে হবে। এই খোয়া ভাঙানোর পরে যখন ডাস্টটা তৈরি হয়, এই ডাস্টটাকে নির্মূল করতে হবে। 3 নম্বর কাজটা করতে হবে, আমি ঢালাই দেওয়ার সময়, আমি যখন ঢালাই দেওয়া শুরু করব, তার 2 থেকে 3 ঘন্টা আগে পানি ভাপ করবে। এই 3টা যদি পদ্ধতি অবলম্বন করে, তাহলে আমরা 70 থেকে 80 বছর পর্যন্ত এই ব্রিক চিপটাও কিন্তু আমরা 100 বছর পর্যন্ত আমি অনায়াসে নিয়ে আসতে পারবো। এই পদ্ধতি অবলম্বন করলে কিন্তু আমরা পারফেক্ট রিপোর্টটা, রেজাল্টটা আমরা নিয়ে আসতে পারবো। তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করব আমরা, যাতে আমাদের কাজগুলো গুণগত মান এবং ধরে রেখে আমাদের বিল্ডিং এর কাজগুলো আমরা করতে পারি। তারপর হচ্ছে আমরা যদি বালির ক্ষেত্রে বলি, আমাদের যেগুলো গুণগত মান সম্পূর্ণ যে বালিগুলো আছে, এই বালিগুলো আমরা ব্যবহার করার চেষ্টা করবো, যেটা হচ্ছে ডোমার বালি। এই ডোমার বালিটা পুরো কংক্রিট ঢালাইতে A to Z কাজে আমরা ব্যবহার করার চেষ্টা করব, যাতে আমরা পারফেক্ট রিপোর্টটা নিয়ে আসতে পারি। এই যে ডোমার বালি কোনো বিকল্প নেই, আমরা ডোমার বালির সাথে লোকাল বালি ব্যবহার না করাটাই ভালো। চেষ্টা করবো আমরা পুরোটাই ডোমার বালি ব্যবহার করার জন্য। তারপর হচ্ছে আমরা যে উপাদানগুলো ক্রয় করলাম, আমরা সিমেন্ট ক্রয় করলাম, বালি ক্রয় করলাম, খোয়া ক্রয় করলাম, এবং হচ্ছে পানিও ভালো ব্যবহার করলাম। আমরা এখন কংক্রিট তৈরি করব। কংক্রিট তৈরি করার ক্ষেত্রে আমরা প্রথম স্টেপ চিন্তা করি কি, আমার পানির রেশিওটা একটু আছে কিনা। পানির রেশিও কি এখানে দেখা যাচ্ছে, আমরা পানির রেশিওতে কত দেখেছি, 40 থেকে 45%, মানে হচ্ছে 22 থেকে 25 লিটার পানি ব্যবহার করতে হবে। একটা কংক্রিট তৈরি করতে 22 থেকে 25 লিটার পানি ব্যবহার করতে হবে। আমরা যদি ওই যে ব্রিক চিপটা আছে, ওই ব্রিক চিপের উপরে যদি আমি পর্যাপ্ত পানি খাওয়াই, তাহলে কিন্তু 22 থেকে 25 লিটার পানি ওখানে বহন করতে পারবে না। তখন আমাদের কয় লিটার লাগবে, তো 16 থেকে 17 লিটার পানি লাগবে। 16 থেকে 17 লিটার। আর যদি বালি ভিজা থাকে, আরো 3 থেকে 4 লিটার পানি কম লাগবে। মানে এভারেজে 12 থেকে 14 লিটার পানি আমাদের একটা কংক্রিট তৈরি করতে লাগবে। তখন সেক্ষেত্রে আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে, যদি বালিটা নদী থেকে উঠাই নিয়ে আসি, ক্রয় করি, সেক্ষেত্রে দেখা একটু ভিজা থাকতেই পারে, কিন্তু আমরা ব্রিক চিপটা যখন আমি ভিজাবো, সেটা অবশ্যই ঢালাই 2 থেকে 3 ঘন্টা আগে স্টপ করে দেওয়ার চেষ্টা করব, যাতে কোনো অবস্থায় আমরা এই চিপটা একবারে ভিজা না থাকে। কারণ কংক্রিট মিক্সিং এর সময় যেটা ভিজানো হবে, এতে যে ছিদ্রগুলো থেকে যাবে, ব্রিক চিপের যে ছিদ্রগুলো, এই ছিদ্রগুলো পানি দ্বারা এবং সিমেন্ট দ্বারা আবদ্ধ হয়ে যাবে। তখন এটা পারফেক্ট শক্তিটা স্ট্রং আকার ধারণ করতে পারবো। তারপর এইভাবে আমরা কংক্রিটটা তৈরি করতে পারি। এখন তৈরি করার পর হচ্ছে আমরা ঢালাই। আমরা সবাই জানি যে একটা কংক্রিট তৈরি করতে গেলে ঢালাইটা আমরা দিই 3টা ভাগে, ফাউন্ডেশন, কলাম, বিম। যদি আপনার ইঞ্জিনিয়ার ডিজাইনে লেখা থাকে, সেই অনুযায়ী অনুসরণ করব। আর যদি আমরা নিজেই ইঞ্জিনিয়ার হিসেবে ভূমিকা হিসেবে কোনো কাস্টমার কাজ করি, তাহলে হচ্ছে ফাউন্ডেশন, কলাম, বিম, এই 3টা জায়গাতে আমরা অবশ্যই 1, 1.5, 3 ঢালাই দেওয়ার চেষ্টা করব। তাহলে হচ্ছে আমাদের পারফেক্ট রিপোর্ট আমরা নিয়ে আসতে পারবো। আর হচ্ছে কি, সিঁড়ি, তারপর ছাদ, তারপর হচ্ছে লিফট, এগুলো জায়গায় আমরা 1, 2, 4 ঢালাই দেওয়ার চেষ্টা করব। সেক্ষেত্রে আমাদের পারফেক্ট রিপোর্ট আমরা নিয়ে আসবো। এই 2টা জায়গাতে আমরা যারা এখানে উপস্থিত আছি, আপনারা দেখেন এখানে যারা আমরা উপস্থিত আছি, সবাই আমরা জানি, এখানে যারা উপস্থিত আছি ম্যাক্সিমাম আমি ঢালাইগুলোতে দেখেছি যে আমরা রেশিও মেনটেনটা করতে পারি না। আমরা মনে করি যে 1 বস্তা সিমেন্টের সাথে কতটুকু বালি দিতে হয়। আমি ম্যাক্সিমাম দেখেছি যে 1 কড়াইয়ের সাথে দেখা যায় 3 থেকে 4 কড়াই বালি দিই, অনেক সময় দেখা যায় 6 থেকে 7 কড়াই হচ্ছে খোয়া দিই। আমি যদি একটা সহজ বুদ্ধি দিয়ে দিই, সহজ বুদ্ধি বলতে কি, আপনাদের একটা সহজ বুদ্ধি, আমাদের ম্যাক্সিমাম কড়াইয়ের চেয়ে ঢালাইটা হয় বেশিরভাগ কিসে, কড়াইয়ের চেয়ে বেশিরভাগ ঢালাইটা হচ্ছে আমাদের ডালাই, ডালিতে ঢালাই হয়, তাই কি না? বেশিরভাগ ঢালাইটা হয় ডালিতে, খোয়াটা এবং আমাদের খোয়াতে এবং বালিটা সাধারণত ডালিতে নেওয়া হয়। আপনার জাস্ট একটা ডালি পরীক্ষা করে দেখবেন। এক ডালিতে আপনি 1 বস্তা সিমেন্ট যদি গ্রহণ করান, তাহলে আপনি দেখবেন যে ওই অনুযায়ী 1.5 ডালি বালি, 3 ডালি খোয়া দেওয়ার চেষ্টা করবেন। তাহলে কিন্তু 1, 1.5, 3, তাহলে ফেরাটা আমরা ওখান থেকে আমরা অনুসরণ করতে পারবো। যারা আমরা ফেরা ব্যবহার করি না, আমরা ডালি বা কড়াই ব্যবহার করি, সেই অনুযায়ী আমরা কাজগুলো করার চেষ্টা করবো। তাহলে কিন্তু আমরা এখান থেকে একটা রিপোর্ট পেয়ে যাবো ঢালাইয়ের ক্ষেত্রে।
আপনারা দেখেন আমাদের এখানে একটা চিত্র দেখতে পাচ্ছেন, আপনারা সবাই কি দেখতে পাচ্ছেন এখানে চিত্রটা? এই যে চিত্রটা, এই হচ্ছে হানিকম। আমরা যখন প্রথমে একটা শাটারিং করি, সুন্দরভাবে করি, তারপরে কি করি, আমরা মশলাটা মিক্সিং করি সুন্দরভাবে। একটা মশলা মিক্সিং করার পরে আমরা কি করি, আমরা ঢালাই প্রস্তুতি দিই। যখন ঢালাই দেওয়ার পরে যখন এই ধরনের প্রবলেমগুলো হয়, তাৎক্ষণিক কিন্তু প্রবলেম আসে কার? এই প্রবলেমগুলো কার আসে? মিস্ত্রির প্রবলেম না, এই প্রবলেমগুলো আসে হচ্ছে সিমেন্টের। প্রথম স্টেপের চিন্তা আসে সিমেন্টের। সেই সিমেন্ট আমি মিস্ত্রির পরামর্শ নিলাম বা ইঞ্জিনিয়ার পরামর্শ নিলাম, এই জন্য আমার প্রবলেমটা ফেস করা লাগছে। প্রথম অবস্থায় কিন্তু এই জিনিসটা চলে আসে। তো সেক্ষেত্রে যদি এই ধরনের প্রবলেমগুলো চলে আসে, তাৎক্ষণিক আপনারা ইঞ্জিনিয়ার পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন। কোনো বাড়িওয়ালা কি বললো না বললো এটা মনোযোগ না দিয়ে, সিমেন্টের কারণে কখনো এই ধরনের প্রবলেম আসবে না। এটা হচ্ছে আমাদের পর্যাপ্ত ভাইব্রেটারের কারণে এই প্রবলেমটা আমাদের ফেস করতে হয়। যারা আমরা ভাইব্রেটার করি, আমরা সচেতনমূলক মানুষের ভাইব্রেটার করতে পারি না, যার কারণে এই প্রবলেমটা আমাদের ফেস করতে হয়। কারণ সেখানে বালি এবং সিমেন্ট, পানি দুটাই অলরেডি সেগ্রিগেট করে নিচের দিকে চলে যায়, যার কারণে পারফেক্ট রিপোর্টটা আমাদের নিয়ে আসা খুব কষ্ট হয়ে যায়। এই কারণে আমাদের এই ধরনের যদি প্রবলেমগুলো হয়, তাৎক্ষণিক আমরা ইঞ্জিনিয়ার পরামর্শ নিয়ে এই রিপোর্টটা নিয়ে করার চেষ্টা করবো। আর যদি একান্ত যদি ইঞ্জিনিয়ার, আপনি এজ এ ইঞ্জিনিয়ার, তখন আপনি দেখলে এই প্রবলেমটা আপনি নিজেই উপলব্ধি করছেন, তাৎক্ষণিক আপনি চেষ্টা করবেন এটা ভেঙে আবার নতুন করে ঢালাই দেওয়ার চেষ্টা করবো। কারণ ওই বিল্ডিংটার আয়ুকাল 100 বছর, ওই বিল্ডিংটার আয়ুকাল 100 বছর। আপনাকে 100 বছর মনে করে ওই কলমটাকে আবার রিপেয়ারিং করতে হবে আপনাকে, অর্থাৎ ভেঙে আবার নতুন করে করাটাই উত্তম, যদি আপনি এজ এ ইঞ্জিনিয়ার হিসেবে নিজেকে ভূমিকা পালন করে থাকেন। তারপরে শাটারিং, আমরা যারা উপস্থিত আছি শাটারিং সম্বন্ধে আমার চেয়ে আপনারা অভিজ্ঞ বেশি। কিন্তু আমি একটা জিনিস ভুল দেখেছি, ভুল ডিসিশনটা কি, আমরা অধিকাংশ সময় বলে থাকি যে একদম কাস্টমার যদি বলে দেয় যে ভাই আপনার এখানে একটা কাজ কি, একদম কাস্টমার যদি বলে ফেলে যে ভাই আমার এখানে কাজ হচ্ছে শাটারিং করা, ভাই আপনি যা দিবেন, আমরা কাস্টমারকে বলি আপনি যা দিবেন, মানে কাস্টমার বলতে কি একজন বাড়িওয়ালাকে বলি, আপনি যা দিবেন আমি তাই করে দিব। আপনি যদি মাটি দেন মাটি দিয়ে ঢালাই দিব, আপনি যদি পলিথিন, যদি নর্মাল পলিথিন দেন পলিথিন দিয়ে কাজ করবো। কিন্তু এখানে যারা উপস্থিত আছেন, আপনারা কি জানেন এই কথাটা বলাতে আপনাদের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন আপনারা? এই কথা বলার কারণে সবচেয়ে বেশি আপনারাই ক্ষতিগ্রস্ত হন। কিভাবে? এই যে শাটারিংটা করার সময় যে পলিথিনটা ব্যবহার করা হয়, যদি পাতলা পলিথিন দেন, এই পাতলা পলিথিন কি করবে, যে ভাইব্রেটার আপনারা ইউজ করবেন বা যদি পাতলা ব্যবহার করবে, এই পলিথিন প্রায় 1 থেকে 1.5 ইঞ্চি উপর টেনে নিতে পারে। যদি পাতলা পলিথিন ব্যবহার করে 1 থেকে 1.5 ইঞ্চি উপরের দিকে টেনে নিতে পারে। ঠিক এই পলিথিন তো আপনি ছুটাতে পারবেন না যত পর্যন্ত ওই আপনার স্ল্যাবটা ভাঙবেন। স্ল্যাব না ভাঙলে তো ওই পলিথিন আপনি ছুটাতে পারবেন না। তাহলে এটা আমাদের 1 নাম্বার ক্ষতি। কারণ এই ক্ষতিটা কেমন, এটা মনে করছে কাস্টমারের ক্ষতি, তা না, এটা কিন্তু আপনারও ক্ষতি। কারণ ওই যে পলিথিনটা উপরে টেনে নেয়, এই পলিথিন ছুটানোর জন্য আপনার 2 থেকে 3টা লেবার চলে যায়। কারণ আপনি তো কোনটায় কাজ করেন, ওই পলিথিন না ছুটা পর্যন্ত মালিক তো আপনাকে প্লাস্টার করতেই দিবে না, সিলিং তো প্লাস্টার করতেই দিবে না আপনাকে। তাহলে ওই পলিথিনটা আমাকে ছুটিয়ে তারপরে কাজটা করতে হবে। যেখানে যদি আপনি মোটা পলিথিন ব্যবহার করেন, তাহলে একটা একটা কোলে যদি আপনি টান দেন, পুরো পলিথিনটা ছুটে আসবে, এখানে বাড়তিগুলো আপনাকে ঝামেলা করতে হবে না। যেখানে আধা ঘন্টা থেকে 1 ঘন্টার কাজ, সেখানে আপনার সারাদিন ধরে 3 থেকে 4টা লেবার চলে যাচ্ছে এই পলিথিন ছুটাতে। অর্থাৎ আমি 10 টাকা লাভবান খুঁজতে গেলাম, কিন্তু সেখানে আমি লস প্রজেক্টে বাসায় চলে আসলাম। এই জন্য আমাদের সবচেয়ে বেশি চিন্তা করতে হবে, কখনো কন্ট্রাক্ট বাড়িওয়ালা যা দিবে সেটার উপর নির্ভরশীল কখনো হবেন না। আপনার সবসময় মনে রাখবেন যে আপনি আপনার বিল্ডিং এ যদি মোটা পলিথিন ব্যবহার করেন, তাহলে আপনার কংক্রিটের স্থায়িত্ব পাবে। কিভাবে? কারণ কংক্রিট যখন পাতলা হয় তখন দেখা যায় ওইটা টেনে নিবে 1 নাম্বার, 2 নাম্বার টেনে নিবে কি আপনার পলিথিন ছিঁড়ে যেতে পারে। ছিঁড়ে দিলে কি হয়, পলিথিন যদি ছিঁড়ে যায় তাহলে কি হবে, পানি নিচের দিকে পড়বে। আর পানি কিন্তু কখনো একা পড়ে, সিমেন্টকে নিয়ে নিচের দিকে প্রবাহিত হবে। অর্থাৎ উপকারের চেয়ে আমাদের ক্ষতিটা বেশি প্রবাহিত হবে। এক্ষেত্রে আমরা যদি উপলব্ধি করি, তাহলে আমরা এখান থেকে শাটারিং ক্ষেত্রে ভালো মানের রেজাল্ট নিয়ে আসতে পারবো। তারপর হচ্ছে 2 নাম্বার কাজটা করবো, আমরা ব্লকগুলো ব্যবহার করবো। যারা আমরা ছোট ছোট ব্লকগুলো তৈরি করি, এই ব্লকগুলোতে যদি আমরা জিআই তার দিতে পারি, ছোট ছোট ব্লকগুলোতে যদি জিআই তার দিতে পারি, তাহলে আপনার মাথা থেকে যত ধরেই মশলা ফেলেন না কেন, আপনার ছাদের উপর যে পরিমাণ লোড পড়ে, একটা মশলা যখন পড়ে, আপনার পুরো ছাদটাই কাঁপানি শুরু হয়ে যায়। মাথা থেকে যখন জোরে জোরে ফেলে, তখন কিন্তু একটা কাঁপুনি শুরু হয়ে যায় একটা ছাদের উপরে। এই কাঁপুনিটা কারণ ব্লকটা যদি একটু সরে উপরের দিকে, একটু যদি রডটা যদি একটু উপরে উঠে থাকে, তাহলে ব্লকটা চাক করে ছিঁড়ে অন্যদিকে চলে যাবে, অন্যদিকে ডাইভার্ট হয়ে চলে যাবে। তখন ওই রডটা যদি লেভেলে চলে আসে, যে রডটা এখন দেখতেছি আমরা, এই রডের এই লেভেলে যদি চলে আসে, তাহলে এই রডে মরিচা ধরার সম্ভাবনা 99%। মানে এটা মরিচা ধরার সম্ভাবনা 99%, এর কোনো বিকল্প নাই, ধরবেই। এক্ষেত্রে আমাদের সবাই চেষ্টা করবো এই ধরনের প্রবলেমগুলো থেকে আমরা যেন তাৎক্ষণিক সমাধান তৈরি করতে পারি। গাঁথুনি ক্ষেত্রে কিছু বলার নেই, আপনারা গাঁথুনি সম্বন্ধে ভালো জানেন, এটা নিয়ে না বলি। তাহলে একটা প্লাস্টার সম্বন্ধে একটা জিনিস দেখেছি আমরা যদি মেক্সটার সময় চিন্তা করি যে ভালো মানের সিমেন্ট ব্যবহার করলে, আমরা বলি যে